দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। ব্যাবিলনের সবচেয়ে ধনী যেজন, জর্জ এস ক্ল্যাসন এর লেখা, যার অনুবাদ করেছেন পার্থ ঘোষ। শুরু করছি দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। আপনার সামনে পড়ে আছে আপনার ভবিষ্যৎ, ঠিক যেন দূরপাল্লার এক সড়ক। ওই পথেই রয়েছে আপনার সব উচ্চাশা। যা আপনি জীবনে পূরণ করতে চান, সে সবই স্বাদ আকাঙ্ক্ষা যা আপনি চরিতার্থ করতে চান একান্তভাবেই। আপনার উচ্চাশা আর স্বাদ আকাঙ্ক্ষা পূরণ করতে আপনাকে অর্থ উপার্জনে সফল হতেই হবে। পরের পৃষ্ঠাগুলিতে স্পষ্ট করে দেওয়া আর্থিক নীতিগুলিকে কাজে লাগানো, সেই সব অভাব ঘেরা দিনগুলি থেকে মাধ্যাকর্ষণ সূত্রের মতোই অর্থাগমের এই সব সূত্র হল সর্বজনীন ও অপরিবর্তনীয়। এগুলিকে আপনার ক্ষেত্রেও প্রমাণিত হতে দিন, ঠিক যেমনি ওরা অন্য বহু মানুষের জীবনে করে দেখিয়েছে। ভরা ভর্তি স্থূল পার্স এর লক্ষ্যে নিশ্চিত চাবির মতোই বিরাট ব্যাংক ব্যালেন্স আর সকৃতজ্ঞ আর্থিক বিকাশের লক্ষ্যে। অর্থ হলো সেই মাধ্যম যার সাহায্যে আর্থিক সাফল্য মাপা হয়। এই দুনিয়ার সব সেরা উপভোগের সম্ভার যোগাতে পারে অর্থ। যার সাহায্যে অর্থ উপার্জন, সেই সব সহজ সূত্রগুলো যারা বুঝে ফেলেছেন তাদের জন্য অর্থের যোগান সবসময় সুপ্রচুর। অর্থ উপার্জনের সূত্রগুলো আজও সেগুলিই, যেগুলি আজ থেকে ৬,০০০ বছর আগে ব্যাবিলনের সম্পদশালী মানুষের আয় ও অর্থাগম নিয়ন্ত্রণ করত। আপনার সামনে পড়ে রয়েছে আপনার ভবিষ্যৎ। ওই পথের বরাবরে থাকে আপনার পূরণ করতে চাওয়া উচ্চাকাঙ্ক্ষার রাশি। যেসব অভিপ্রায় আপনি অর্জন করতে চান, দেখো, যারা অর্থ উপার্জনের সহজ সূত্রগুলো বোঝে তাদের জন্য প্রচুর অর্থাগম সুলভ। এই সূত্রগুলো হলো: আপনার টাকার থলিটা ভারী করা শুরু করুন। 2. ব্যয় নিয়ন্ত্রণ করুন। 3. আপনার সোনা গুণিতকে বাড়ান। 4. সম্পদকে ক্ষতির হাত থেকে বাঁচান। 5. নিজের ব্যবস্থানকে মুনাফাজনক বিনিময় করে তুলুন। 6. ভবিষ্যতের আয় সুনিশ্চিত করুন। 7. আয় বৃদ্ধির সামর্থ্য বাড়ান। ভূমিকা: দেশ হিসেবে আমাদের সমৃদ্ধি নির্ভর করে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত আর্থিক সমৃদ্ধির উপর। এই বই আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সাফল্য নিয়ে। সাফল্যের অর্থ আমাদের নিজস্ব প্রচেষ্টা আর সামর্থ্যের দরুন অর্জিত কর্তৃত্ব। আমাদের সাফল্যের চাবিকাঠি হলো উপযুক্ত প্রস্তুতি। আমাদের কাজ আমাদের চিন্তাধারার চেয়ে বেশি বিচক্ষণ হবে না। আমাদের চিন্তা ভাবনাও উপলব্ধির চাইতে বেশি বিচক্ষণ হতে পারে না। খালি টাকার থলের আরোগ্যমূলক এই বইটিকে আর্থিক বিষয়ের বোঝার এক পথনির্দেশ বলে আখ্যা দেওয়া হয়েছে। এটাই আসলে এর উদ্দেশ্য। যারা আর্থিক সাফল্য পাওয়ার আকাঙ্ক্ষায় রয়েছেন তাদের এমন অন্তর্দৃষ্টি যোগানো, যেটা তাদের অর্থ সংগ্রহ, অর্থের সুরক্ষা এবং তাদের উপার্জিত উদ্ধৃত অর্থকে আরও অর্থ উপার্জনের কাজে লাগাতে পারেন। আমরা পাঠকে নিয়ে যাব ব্যাবিলনে, সেই ধাত্রীভূমিতে যেখানে আর্থিক ক্ষেত্রের মূল নীতিগুলিকে লালন পালন করা হয়েছিল। সেই সব নীতি যার স্বীকৃতি এখন মিলেছে আর সারা পৃথিবীতেই কাজে লাগানো হচ্ছে। লেখক নতুন পাঠকদের প্রতি সেই শুভেচ্ছা ব্যক্ত করতে পেরে খুশি যে এই বইয়ের পাতায় পাতায় তাদের জন্য হয়তো ওই প্রেরণা পাওয়া যাবে যার সাহায্যে ব্যাংক অ্যাকাউন্ট সমৃদ্ধ হবে, আরও বেশি আর্থিক সাফল্য আসবে এবং দুরূহ সব ব্যক্তিগত পর্যায়ের আর্থিক সমস্যার সমাধান মিলবে, যার কথা উৎসাহী পাঠকরা দূর দূরান্ত থেকে জানিয়ে থাকেন। যে সমস্ত বিজনেস এক্সিকিউটিভ এইসব কাহিনী বন্ধু, আত্মীয়, কর্মী ও সহযোগীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন উদারভাবে, এই উপলক্ষে লেখক তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বাস্তবিকভাবেই মানুষ যখন শিক্ষাদানকে প্রশংসা করেন, সেই কারণেই তাদের জীবনে এই সমস্ত পর্যবেক্ষণকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছেন। তখন তার চেয়ে বড় স্বীকৃতি আর কিছু হতেই পারে না। ব্যাবিলন বিশ্বের সবচেয়ে সম্পদশালী নগরী হয়ে উঠেছিল, কেননা তার নাগরিকরা ছিল সেকেলে সব থেকে ধনী। তারা অর্থের মূল্য হৃদয়ঙ্গম করেছিল। অর্থ উপার্জন ও অর্থের সুরক্ষা এবং ওই অর্থকেই আরও বেশি উপার্জনে লাগানোর বলিষ্ঠ আর্থিক নীতির চর্চা তারা করত। তাদের নিজেদের জন্য সেটিই সংস্থান করেছিল, যা আমরাও চাই ভবিষ্যতের জন্য। আয় জিএসসি। ব্যাবিলনের ঐতিহাসিক চলচ্চিত্র। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে যে ব্যাবিলন থেকে আরও বেশি ঝলমলে আর গ্ল্যামারাস নগরী কোথাও কোনোদিনই ছিল না। এই নাম শুনলেই আমাদের মনে আসে ঐশ্বর্য আর আড়ম্বরের অতিশয্যের কথা।
ব্যাবিলনে ছিল সোনা আর বহুমূল্য রত্নের অফুরন্ত ভাণ্ডার। যে কেউ স্বাভাবিকভাবেই এমন এক সমৃদ্ধশালী নগরীকে ক্রান্তীয় বিলাস ব্যসনের মধ্যে, চারপাশে প্রাকৃতিক সম্পদে ভরা অরণ্য ও খনির মাঝখানে কোনো অঞ্চলই কল্পনা করবে। কিন্তু প্রকৃতপক্ষে সেটা সত্যি নয়। ব্যাবিলন গড়ে উঠেছিল ইউফ্রেটিস নদীর তীরে, এক অনুর্বর শুষ্ক উপত্যকায়। এর আশেপাশে কোনো অরণ্য ছিল না, ছিল না কোনো খনিও, এমনকি সৌধ নির্মাণের মতো পাথরও নয়। এমনকি ব্যাবিলন কোনো স্বাভাবিক বাণিজ্যের পাথরের মধ্যেও ছিল না। বৃষ্টিপাত ছিল কম, ফসল ফলানোর পক্ষে নিতান্ত অপ্রতুল। কিন্তু ব্যাবিলন হলো সুবিরাট উদ্দেশ্য সমাধানের মানুষের সমর্থের অতুলনীয় দৃষ্টান্ত। তার সাধ্যের মধ্যে যা রয়েছে তা দিয়েই গড়ে তোলার অপূর্ব নজির। এই বিশাল নগরে সব সম্পদই মানুষের সৃষ্ট, এই সব সমৃদ্ধিই মানুষের তৈরি। ব্যাবিলনে ছিল দুটো মাত্র প্রকৃতির সম্পদ, উর্বর জমি আর নদীর জল। সর্বোত্তম কারিগরি কৃতিত্বের নিদর্শন হিসেবে ব্যাবিলনের বাস্তুকারীরা নদীর প্রবাহকে বাঁধের সাহায্যে সেচ খাল নির্মাণ করে জমিতে আনানোর ব্যবস্থা করলেন। এইসব খাল আর তার জল উর্বর মৃত্তিকার উপর সিঞ্চিত হলো। এই কাজ ইতিহাসে প্রথম কারিগরি দক্ষতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এর ফলে এতই ফসল ফলল যা ওই সেচ ব্যবস্থায় পুরস্কার, আর যা দুনিয়ায় কেউ কখনো দেখেনি। ভাগ্যক্রমে দীর্ঘদিন ধরে তার গৌরবময় অস্তিত্বের কালে ব্যাবিলন এমন সব শাসকদের পেয়েছিল যাদের কাছে যুদ্ধ আর লুটপাট নিতান্তই ঘটনা মাত্র। ব্যাবিলন নানা যুদ্ধে জড়িয়ে পড়েছিল ঠিকই, কিন্তু সেগুলোর অধিকাংশই ছিল স্থানীয় এবং অন্য দেশের উচ্চাকাঙ্ক্ষী রাজাদের হাত থেকে ব্যাবিলনের সামান্য সম্পদ রক্ষা করার লড়াই। ব্যাবিলনের শ্রেষ্ঠ শাসককুল ইতিহাসে স্থান করে নিয়েছিলেন তাদের জ্ঞান, উদ্যম ও ন্যায়পরায়ণতার জন্যই। ব্যাবিলনে এমন কোনো নৃপতি ছিল না যিনি বিশ্বজয়ের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে রাজত্ব করতেন, যাতে তাদের দম্ভের আর আকাঙ্ক্ষার প্রতি সব দেশ সেলাম ঠোকে। ব্যাবিলন নগর আর নেই, শক্তিতে ভরপুর, এবং যে মানব শক্তি এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে আসছিল হাজার হাজার বছর ধরে, তাদের সরিয়ে নেওয়ার অল্প দিনের মধ্যেই এই নগরী ধ্বংসাবশেষে পরিণত হয়। এই নগরী এশিয়ায় উপস্থিত ছিল, সুয়েজ খাল এবং 600 মাইল পূর্বে পারস্য উপসাগরের উত্তরে। দ্রাঘিমাংশ হল বিষুব রেখার প্রায় 30 ডিগ্রির উপরে, বলতে গেলে অরিজোনা ইয়োমার মতো। ব্যাবিলনের আবহাওয়া ছিল ঠিক একই আমেরিকার শহরের মতো উষ্ণ ও শুষ্ক। আজ ইউফ্রেটিসের এই উপত্যকা, যা একসময় ছিল জনবহুল, হাওয়ায় উড়িয়ে নিয়ে যাওয়া বালির ঝড়ের মধ্যে কোথাও কোথাও সামান্য ঘাস আর মরুভূমিতে কাঁটা ঝোপের অস্তিত্ব বাঁচানোর জন্য লড়ছে। সেই সব উর্বর জমি, বিশালাকৃত নগর আর সম্পন্ন বণিকদের দীর্ঘ সরবরাহ আজ অদৃশ্য হয়ে গেছে। এই অঞ্চলে একমাত্র অধিবাসী হলো যাযাবর আরব গোষ্ঠী, যারা অল্প সংখ্যক পশুদল নিয়ে চারণে বেরিয়ে কোনো মতে নিজের গুজরান করে। খ্রিস্টীয় শতক শুরু হওয়ার সময় থেকেই এমনটা চলছে। এই উপত্যকায় অসংখ্য মাটির টিলা দেখা যায়। বহু শত শত বছর ধরে ভ্রমণার্থীরা ওগুলোকে কেবল মৃত্তিকাময় পাহাড় বলেই ভাবত। শেষ পর্যন্ত প্রত্নতত্ত্ববিদদের নজর পড়ে ওগুলোর ওপর। ভাঙা মৃৎপাত্র আর ঝড় বৃষ্টিতে ধুয়ে নিয়ে যাওয়া ইটগুলোর মতো নিদর্শনেরই কারণ। ইউরোপীয় এবং মার্কিন জাদুঘরগুলোর আর্থ অনুকূলে ওখানে চালানো হয় বিভিন্ন অভিযান, যাতে খনন করে দেখা যায় যে কি আছে ওই ঢিপিতে। শাবল গাতির ঘায়ে খুব তাড়াতাড়ি বোঝা গেল যে এই সব ঢিপি আসলে প্রাচীন নগরের ধ্বংসাবশেষ, নগরীর সমাধি এমনটাও বলা যেতে পারে। ব্যাবিলনও এদের মধ্যেই এক নগরী। এর ওপর 20টা শতাব্দী ধরে হাওয়া এসে ছড়িয়ে দিয়েছে মরুর প্রস্তরের বালি। আদিতে ইটের তৈরি হওয়ায় বেরিয়ে থাকা দেওয়ালগুলোর ক্ষয়ে ক্ষয়ে আবার মাটিতেই ফিরে গেছে। এটাই হলো এককালে সমৃদ্ধ নগরী ব্যাবিলনের এখনকার হাল। ধুলো ময়লায় ঢিপি, এক দীর্ঘ সময় ধরে পড়ে থাকা। কোনো জীবিত মানুষ এর নাম পর্যন্ত জানত না, যতক্ষণ না শত শত বছরে জমে থাকা পরের স্তূপাকৃতির ধুলাময় সন্তর্পণে সরিয়ে তার পথঘাট ও মন্দির এবং প্রাসাদ বিধ্বংস ভগ্নাবশেষ আবিষ্কৃত হয়েছে। বহু বিজ্ঞানী ব্যাবিলন এবং এই উপত্যকার অন্যান্য নগরগুলোর সভ্যতাকে নজির থাকার সময়ের মধ্যে সবথেকে প্রাচীন বলে মনে করেন। ইতিবাচক সময়ের পরিমাপ 8000 বছর পিছিয়ে গিয়ে করা চলে বলে প্রমাণ মিলেছে। এক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার হলো যে উপায়ে এই কাল নির্ধারণ করা হয় সেটা বেশ আকর্ষণীয়।
ব্যাবিলনের ধ্বংসাবশেষ থেকে সূর্যগ্রহণের একটা বর্ণনা পাওয়া গিয়েছে। জ্যোতিষ বিজ্ঞানীরা সঙ্গে সঙ্গেই ব্যাবিলন থেকে দৃশ্যমান সূর্যগ্রহণের সাল তারিখ হিসেবে করে ফেললেন, আর সেই সঙ্গেই ওদের বর্ষপঞ্জি আর আমাদের ক্যালেন্ডারের মধ্যে সম্পর্কটাও জানা হয়ে গেল। এভাবেই আমরা প্রমাণ করেছি যে ব্যাবিলনিয়ান সুমেরীয়রা প্রাচীর ঘেরা নগরে বাস করত। কেউ শুধু কল্পনা করতে পারে যে কত শতাব্দীর আগে ওইসব নগরের অস্তিত্ব ছিল। ওইসব নগরের অধিবাসীরা প্রাকারে বেষ্টিত হলেও নিতান্ত বর্বর ছিল না, বরং ওরা শিক্ষিত এবং আলোকপ্রাপ্ত মানুষ ছিল। লিখিত ইতিহাসের কথাই যদি ধরা হয় তাহলে মানতেই হবে যে ওরা ছিল প্রথম ইঞ্জিনিয়ার, প্রথম জ্যোতির্বিজ্ঞানী, প্রথম গণিতজ্ঞ, প্রথম অর্থশাস্ত্রী, লিখিত ভাষায় থাকা প্রথম মানব গোষ্ঠী। সেচ ব্যবস্থার কথা তো আগেই উল্লেখ করা হয়েছে। এইসব সেচ খালের লুপ্তাবশেষ এখন খুঁজে পাওয়া যায়, যদিও সেগুলোর অধিকাংশই বালির স্তূপের নিচে চাপা পড়ে গেছে। উপত্যকার জমি সেচ ছাড়াও ব্যাবিলনের ইঞ্জিনিয়াররা এই একই মাপের আরও একটি প্রকল্পও সম্পন্ন করেছিলেন। এটি বিস্তৃত নিকাশি ব্যবস্থার সাহায্যে ওরা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মোহনা থেকে বিরাট জলভূমির পুনরুদ্ধার করে সেখানে চাষাবাদ শুরু করে দিয়েছিলেন। গ্রিক পর্যটক ও ইতিহাসবিদ হেরোডোটাস ব্যাবিলনের স্বর্ণযুগের এই নগরীর পরিদর্শন করেছিলেন, আর ওর কাছ থেকেই একমাত্র বাইরের মানুষের লেখা বর্ণনা পাওয়া গিয়েছে। ওর লেখায় ওই নগরীর অনুপুঙ্খ বর্ণনা ফুটে উঠেছে, আর সেই সঙ্গে এই নগরের অধিবাসীদের অদ্ভুত কিছু আচার আচরণও। উনি ওই অঞ্চলের জমির অসাধারণ উর্বরতা আর ওখানকার উৎপন্ন হওয়া বিপুল পরিমাণ গম ও বার্লির কথা উল্লেখ করেছেন। ব্যাবিলনের এই গরিমা ধুলায় ঢাকা পড়ে কিছু তার জ্ঞান আমাদের জন্য সংরক্ষিত রয়েছে। এর জন্য ওদের নথি সংরক্ষণ ব্যবস্থাকে কৃতিত্বই দিতে হবে। বহুদিন আগের ওই সময়ে কাগজ আবিষ্কৃত হয়নি। ওরা তার বদলে ভিজে মাটির ফলকে নিজেদের লেখা খোদাই করে রেখেছিল, অত্যন্ত পরিশ্রম করে। খোদাই হয়ে গেলে ওরা সেগুলোকে আগুনে পুড়িয়ে নেয়, আর তার ফলে ওই ফলকগুলোকে শক্ত টালিতে রূপান্তরিত হয়। আকারে ছিল 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি, আর ওগুলো ছিল 1 ইঞ্চি পুরু। মাটির ট্যাবলেট বা ফলক সাধারণভাবে তো এরকমই বলা হয়। আমরা যেমন লেখালেখি করি তেমন ভাবেই ব্যবহৃত হতো। ওগুলোতেই লেখা হতো কিংবদন্তি থেকে কবিতা, ইতিহাস, রাজকীয় আদেশ, প্রতিলিপি, দেশের আইন কানুন, জমির সত্ত্ব, মুদ্রা আর এমনকি চিঠিও, যা কিনা পত্রবাহকের মারফত দূর দেশে পাঠানো হতো। এইসব মাটির ফলক থেকে আমরা ওখানকার মানুষের অন্তরঙ্গ ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় জানার সুযোগ পাই। যেমন একটা ফলক বোঝাই যাচ্ছে গ্রামের এক দোকানের এক ক্রেতার লেনদেন সংক্রান্ত, যেখানে নির্দিষ্ট তারিখে ওই ক্রেতার একটি গরু নিয়ে গিয়ে বিনিময়ে 7 বস্তা গম নেওয়ার উল্লেখ রয়েছে। গরুর বিনিময়ে ওই ক্রেতা তখনই 3 বস্তা গম নিয়ে যান, আর বাকি 4 বস্তা তার খুশি মতো সময়ে পরে নিয়ে যাবে বলে চলে যান। ওইসব নগরীর ভগ্নাবশেষের মধ্যে প্রত্নতত্ত্ববিদরা এই রকম ফলক শত সহস্র খুঁজে পান, সুরক্ষিত ও গ্রথিত অবস্থায়, যেন একটা পাঠাগার। ব্যাবিলনের অত্যাশ্চর্য জিনিসগুলোর একটা হলো এর চারপাশে ঘিরে থাকা অসামান্য প্রাচীর। প্রাচীনকালে পৃথিবীর সপ্তাশ্চর্য গণনার সময় মিশরের বৃহৎ পিরামিডের সঙ্গে এই প্রাচীরের তুলনা করা হতো। রানী সেমিরামিসকেই প্রথম প্রাচীর তৈরির কৃতিত্ব দেওয়া হয়ে থাকে নগরীর ইতিহাস গড়ার দিকে। আধুনিক খননকারীরা অবশ্য আদি প্রাচীরের কোনো চিহ্নই খুঁজে পাননি। ওই সময়কার প্রাচীরের উচ্চতা ঠিক কত ছিল তাও জানা যায়নি। প্রথম দিকে লেখকদের উল্লেখ থেকে অনুমান করা যায় যে সেই প্রাচীর ছিল 50 থেকে 60 ফুট উঁচু। বাইরের দিকটা পোড়া ইটের তৈরি এবং সুরক্ষার জন্য গভীর পরিখা দিয়ে ঘেরা। আরও পরে আর বিখ্যাত প্রাচীর তৈরির কাজ শুরু হয় খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে রাজা নাবোপোলাসার আমলে। তিনি এত বড় মাপের প্রাচীর নির্মাণের কল্পনা করেছিলেন যে জীবিত অবস্থায় ওই কাজের শেষ দেখে যেতে পারেননি। তার অসমাপ্ত কাজের দায়িত্ব পড়ে তার পুত্র নেবুকাদনেজার উপর, যার নাম পুঁথিপত্রের দৌলতে অনেকেই পরিচিত। পরের দিকে এই প্রাচীরগুলোর উচ্চতা আর দৈর্ঘ্য দুই অবিশ্বাস্য রকমের বেশি। বিশ্বাসযোগ্য সূত্রে প্রতিবেদন অনুযায়ী ওই প্রাচীর ছিল 160 ফুট উঁচু, আধুনিক কালে 15 তলা অফিস বাড়ির সমান।
প্রাচীরের মোট দৈর্ঘ্য ছিল 9 থেকে 11 মাইলের মধ্যে। প্রাচীরের উপরিভাগ এতই চওড়া ছিল যে 6টি ঘোড়ার রথও যেতে পারত অনায়াসে। এই বিশাল কাঠামোর মধ্যে খুব সামান্যই এখনো বর্তমান। ভিতরের কিছু অংশ ছাড়া বাকি সবকিছুই বিধ্বস্ত। শুধু যে ধ্বংসলীলা চালানো হয়েছে তাই নয়, আরবরা অন্যত্র নির্মাণের জন্য মাটি খুঁড়ে ইট তুলে নিয়ে গিয়ে ধ্বংসের কাজটা সম্পূর্ণ করেছে। ব্যাবিলনের ওই প্রাচীরের বিরুদ্ধে সে যুগে প্রায় সব জয়াকাঙ্ক্ষী রাজাই সেনা অভিযান চালিয়েছেন। বহু রাজাই ব্যাবিলনকে ঘিরে ফেলে ঘাঁটি গেড়ে বসেছে, কিন্তু ওই ধরনের প্রতিটি প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। সকলের আক্রমণকারী সেনাবাহিনীকে মোটেই হালকাভাবে নেওয়া চলত না। ঐতিহাসিকরা এমন সব ফৌজ বা এর কথা বলেন 10,000 অশ্বারোহী, 15,000 রথ, 1,000 পদাতিক, এর একটি দলের মোট 1200 দল বা রেজিমেন্ট থাকতো। এরকম আক্রমণকারী ফৌজের প্রস্তুতির জন্যই 2 থেকে 3 বছর লাগত সমর উপকরণ জোগাড় করার জন্য। তাদের অভিযানের পথে নানা গুরুত্বপূর্ণ স্থানে খাদ্যের মজুদ ভাণ্ডার গড়ে তুলতে। ব্যাবিলন ছিল যে কোনো আধুনিক নগরের মতোই সুগঠিত। পথঘাট যেমন ছিল তেমনই ছিল নানা বিপণীও। ফেরিওয়ালা জনবসতির এলাকায় ঘুরে ঘুরে মাল বিক্রি করত। চমৎকার সব মন্দিরের কৃতিত্বে থাকতেন প্রবীণ পুরোহিতকুল। নগরের মধ্যেই রাজপ্রাসাদ ইত্যাদির জন্য আলাদা একটা বেষ্টনী থাকত। সেই বেষ্টনীর চারপাশে প্রাচীরের উচ্চতা অবশ্য বাইরের প্রাচীরের তুলনায় বেশি ছিল। ব্যাবিলনীয়রা শিল্পকলায় দক্ষ ছিল। এর মধ্যে ছিল ভাস্কর্য, চিত্রকলা, বয়ন শিল্প, স্বর্ণ শিল্প এবং ধাতব অস্ত্র ও কৃষিকাজের সরঞ্জাম তৈরি। ওদের অলংকার নির্মাতারা সব থেকে শিল্প সুসমন্ডিত অলংকার তৈরি করতেন। ওদের ধনাঢ্য নাবিকের সমাধি থেকে প্রচুর নিদর্শন পাওয়া গেছে, আর সেগুলি বিশ্বের প্রধান প্রধান সংগ্রহশালায় আলো করে আছে। বহু বহু বছর আগে বিশ্বের বাকি অংশের মানুষ যখন পাথরের কুড়োল দিয়ে শিকার বা লড়াই করছে, প্রচণ্ড মুখের পাথরের বর্ষা কিংবা তীর ধনুক ব্যবহার করছে, ব্যাবিলনীয়রা তখন ধাতু তৈরি কুঠার, বর্ষা কিংবা তীর ধনুক ব্যবহার করেছে। ব্যাবিলনীয়রা ছিল চতুর পুঁজি বিনিয়োগকারী ও ব্যবসাদার। যতদূর জানা গেছে ওরাই প্রথম বিনিময়ের মধ্যে বিয়েতে অর্থের উদ্ভাবন করে। মুদ্রা ও সম্পত্তির লিখিত সত্ত্বের উদ্ভাবক ওরাই। খ্রিস্টের জন্মের 540 বছর আগে পর্যন্ত ব্যাবিলনের কোনো আক্রমণকারী বাহিনী কখনোই ঢুকতে পারেনি। সেবারেও কিন্তু এই নগরের প্রাচীর দখল করা হয়নি। ব্যাবিলনদের পতনের কাহিনী নিতান্তই অস্বাভাবিক। সে সময় অত্যন্ত শ্রেষ্ঠ বিজয়ী সাইরাস এই নগরী আক্রমণের সিদ্ধান্ত নেন এবং এই দুর্ভেদ্য প্রাকার জয় করার লক্ষ্যে আক্রমণ হানেন। ব্যাবিলনের রাজা নাবনিডাস এর উপদেষ্টারা তাকে বোঝান যাতে তিনি গিয়ে সাইরাসের সঙ্গে লড়াই করেন আর নগরী দখল করার জন্য সাইরাসের চেষ্টা ব্যর্থ করে দেন। এই প্রয়াসে ব্যাবিলনের বাহিনী পরাস্ত হয়ে পালায়, আর সাইরাস বিনা বাধায় নগরে প্রবেশ করেন, খোলা তোরণ দিয়ে তাদের নগরে দখল করে নেন। এরপর 100 বছর ধরে নগরের ক্ষমতা ও মর্যাদা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, আর ব্যাবিলন পড়ে থাকে হাওয়া আর ঝড়ের জন্য। যে মরুময় ভূমি থেকে একদা এর উত্থান হয়েছিল সেই মাটিতেই একে মিশিয়ে দিতে। ব্যাবিলনের পতন ঘটে আর কখনোই মাথা তুলে না দাঁড়ানোর জন্য। কিন্তু মানব সভ্যতায় এর কাছে বহু ভাবের ঋণী। কালের প্রভাবে ব্যাবিলনের মন্দিরে গর্বোন্নত দেওয়ালগুলো ধুলোয় মিশে যায়, এক সময় কিন্তু রয়ে যায় তার অর্জিত জ্ঞান। স্বর্ণাকাঙ্ক্ষী মানুষটি। ব্যাবিলনের রথ নির্মাতা বানসির পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল। নিজের বাড়ির চারপাশে সীমানা দিয়ে নিচু পাঁচিলটার ওপর বসে সাদাসিধে বাড়ি আর খোলা কারখানার দিকে বিষণ্ণ চোখে তাকিয়েছিল। বেচারি। চোখে পড়েছিল খানিকটা তৈরি করা রথের কাঠামোটা। ওর বউ প্রায়ই বাড়ির ভেতর থেকে এসে দরজায় দাঁড়াচ্ছিল। ওর দিকে চেরা চাউনি ছুড়ে দেওয়ায় বউয়ের নজরটা খেয়াল করে ওর মনে পড়ে যাচ্ছিল খাবারের থলেটা প্রায় খালি, আর ওকে এক্ষুনি কাজে বসতে হবে এবং রথটা তৈরি করতে হবে। হাতুড়ির ঠোকা, কাটাকুটি করা, পালিশ করা থেকে রং করা, চরকার বেড়গুলোতে চামড়া জড়ানো, সব শেষ করে রথটা পুরোপুরি তৈরি করে ফেলা, যাতে শাঁসালো খদ্দেরের কাছ থেকে মোটা রকমের
কামানো যেতে পারে। ভেতরে ভেতরে এই সবই ওকে কুরে কুরে খেলে কি হবে? বানসির স্থূল অথচ পেশিবহুল শরীরটা অথচ পাথরের মতো স্থির হয়ে বসেছিল। বেচারি সরল মনটা কিছুতেই একটা সামান্য সমাধান খুঁজে পাচ্ছিল না। যে প্রশ্নের উত্তরটা ওর কাছে আদৌ ছিল না। তীব্র রৌদ্র এই ইউফ্রেটিস উপত্যকায় যা অত্যন্ত স্বাভাবিক, ওর ওপরে নির্দয় উত্তাপ ঢেলে যাচ্ছিল। কপালে শ্বেতবিন্দু ফুটে উঠেছিল, আর গড়িয়ে বুকে নামতে নামতে যেন সবার অলক্ষ্যে উন্মুক্ত বক্ষে রোমের জঙ্গলে হারিয়ে যাচ্ছিল। ওর বাড়ি পেরিয়েই রাজপ্রাসাদের সীমানা ঘেরাও সুউচ্চ প্রাকার, আবার নীল আকাশের বুকে মাথা তুলে কাছে দাঁড়িয়ে টেম্পল অব বেল বা ঘণ্টা মন্দিরের রঙিন স্তম্ভ শীর্ষ। এইসব চোখ ধাঁধানো প্রাচুর্যের সঙ্গেই ওর এবং আরও অনেক নিতান্ত সাধারণ আটপৌরে বাড়ি, নেহাতি কম সাজানো গোছানো আর অযত্ন রক্ষিত ব্যাবিলন ঠিক এমনটাই ছিল। জাঁকজমক আর অনাড়ম্বরে মিশ্র অবস্থান, চোখ ধাঁধানো সম্পদ এবং দরিদ্রের সহাবস্থান। নগরীর সুরক্ষিত প্রাচীরের বেষ্টনীর মাঝে অপরিকল্পিত ও ব্যবস্থাবিহীনভাবে গড়ে ওঠা। ওর পেছনে যদি অবশ্য একবার সে ঘুরে দেখত, তাহলে চোখে পড়ত ধনী ও সম্পন্নদের ঐশ্বর্যে মোড়া রথের সারি জড়ো হয়ে আছে চপ্পল পরা দোকানি আর খালি পায়ে ঘোরা ভিখারিকুলের পাশে। এমনকি ধনীদেরও রাজার জলবাহক দাসেদের জন্য পথ ছেড়ে দিতে হয় রাজকার্যে, যাতে প্রত্যেকে ছাকচর্মে তৈরি জলধারা ভরে জল নিয়ে যেতে পারে। যাতে রাজা শূন্য উদ্যানে কোনো জলের অভাব না দেখা দেয়, সেটা সুনিশ্চিত করতে। বানসির নিজের সমস্যা নিয়ে এতই মগ্ন ছিল যে নগরের কোলাহল ওকে স্পর্শই করছিল না। পরিচিত বীণার অপ্রত্যাশিত ঝঙ্কার ওকে বাস্তবে ফিরিয়ে আনলো। বানসির ঘুরে তাকিয়ে ওর প্রিয় বন্ধু সঙ্গীতজ্ঞ কব্বিকে দেখতে পেল। ঈশ্বর তোর উপর আরও উদার হতে করুণা বর্ষণ করুন প্রিয় সখা। কব্বি বেশ বড় করেই প্রশস্তি গেয়ে শুরু করলো। তবু এটা মনে হতেই পারে যে ঈশ্বর ইতিমধ্যেই এত উদারতা দেখিয়েছেন যে তোকে আর পরিশ্রম করতেই হয় না। তোর এই সৌভাগ্যের জন্য আমি তোর সঙ্গেই আনন্দ করি। সত্যি বলতে গেলে আমি তোর সঙ্গে এটা শেয়ার করি। এখন তোর ওই পেট মোটা টাকার থলের থেকে যেটা মনে হয় ফেটে যাবে, এবার বার কর 2 শেকেল আর আমাকে ধার দে রাতে মহৎ মানুষদের ভোজের জন্য। ওগুলি ফেরত পাবি, ভয় নেই, খোয়াতে হবে না। যদি আমার 2 শেকেল থাকতো, বানসির বিষণ্ণ মুখে জবাব দিল, আমি ওগুলো কাউকেই ধার দিতাম না, এমনকি তোকেও না। তুই যদিও আমার সেরা বন্ধু, কারণ ও দুটোতে হতো আমার সৌভাগ্য, আর সৌভাগ্য কেউ কখনোই কাউকে দেয় না, সে নিজের সবথেকে ভালো বন্ধু হলেও না। কি? কব্বি এবার সত্যিই অবাক হয়ে চেঁচালো। তোর কাছে 1 শেকেলও নেই টাকার থলেতে? অথচ তুই মূর্তির মতো দেওয়ালে ঠেস দিয়ে বসে রথটা শেষ করলি না কেন? হ্যাঁ রে, এছাড়া আর কোনো উপায়ে তুই তোর মহান ক্ষুণ্ণিবৃত্তি করবি ভাবছিস? এটা তোর নিজের খেয়াল খুশি নয় রে বন্ধু। তোর সেই অনন্ত শক্তি গেল কোথায়? কোনো বিশেষ কিছুর জন্য তুই কষ্টে আছিস? দেবতারা কি তোকে সমস্যায় ফেলেছেন? বানসিরও একমত হলো। দেবতাদের দরুন এই সমস্যা হতে পারে। শুধু হয়েছিল একটা স্বপ্ন, একটা নির্বোধ স্বপ্ন। তা থেকে আমার মনে হয়েছিল আমি যেন একটা বেশ কেউকেটা। আমার কোমর বন্ধনী থেকে সুন্দর একটা থলে ঝুলতো, মুদ্রায় ভারী। থলেতে সেকেলও ছিল, যা কিনা আমি নির্ভাবনায় ভিখিরিদের দিতে পারতাম। কিন্তু রৌপ্য মুদ্রা, যা দিয়ে আমি আমার বউয়ের জন্য সুন্দর সব জিনিস বানিয়েছি, আর আমার জন্যও যা ইচ্ছা তাই। সোনার জিনিস কিনেছি, আর সেগুলো আমাকে ভবিষ্যতের জন্য সুনিশ্চয়তা জুগিয়েছে, আর রৌপ্য মুদ্রা খরচ করার সাহস দিয়েছে। আমার ভেতরে সন্তুষ্টির একটা দুর্দান্ত অনুভূতি ভরে গিয়েছিল। তুই তখন আমাকে তোর সেই পরিশ্রমী বন্ধু বলে চিনতে পারতিস না। আমার বউকেও না, কেননা ওর মুখ চোখ আদৌ এমন কোঁকড়ানো ছিল না, বরং সুখে ঝলমলে ছিল। ও যেন আবার বিয়ের প্রথম দিকে সেই হাস্যময়ী মেয়েটি হয়ে উঠেছিল। এক সুন্দর স্বপ্ন, সত্যি, বলে উঠল কব্বি। কিন্তু ওই রকম সুখের অনুভূতি যখন হলোই,
এখন তুই দেওয়ালের গায়ে ঠেস দিয়ে বসা বিষণ্ণতার প্রতিমূর্তি কেন হয়ে উঠলি সেটাই তো বুঝলাম না। কেন? সত্যিই কেন? কেননা যখন ঘুম থেকে ওঠার পর মনে পড়ল আমার টাকার থলেটা কতটা খালি, ভেতরটা যেন বিদ্রোহে ভরে উঠল। চল এটা নিয়ে দুজনে বসে কথা বলি। কেননা নাবিকরা যেমন বলে আমরা একই নৌকার যাত্রী, আমরা দুজনেও তেমনি। ছোটবেলায় দুজনে একসঙ্গেই পুরোহিতের কাছে যেতাম জ্ঞান অর্জনে। তরুণ বয়সে আমরা একে অপরের আনন্দে ভাগ নিয়েছি। পূর্ণ বয়সে আমরা সব সময় ছিলাম ঘনিষ্ঠ বন্ধু। আমরা একসঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করেছি, খোলা মেজাজে, আর আমাদের রোজগার দুজনের খোলা হাতে খরচও করেছি। ফেলে আসা বছরগুলোতে অনেক পয়সা রোজগার করেছি। সম্পদ থেকে যে আনন্দ পাওয়া যায় সেটার আস্বাদ পাইনি, তবে স্বপ্ন দেখতে হবে তাই নিয়ে। বাহ, আমরা কি ভেড়ার চেয়েও বেশি কিছু? আমরা দুনিয়ার সব থেকে ধনী শহরে থাকি। পর্যটকরাই বলে পৃথিবীতে এর তুল্য নাকি কিছুই নেই ধন সম্পদের দিক থেকে। আমাদের সম্পর্কে এত ধন সমৃদ্ধির কথা বলা হয়, কিন্তু আমাদের নিজেদেরই কিছু নেই। প্রায় অর্ধেক জীবন কঠোর পরিশ্রমের পর আমার সব থেকে ভালো বন্ধু পকেট ফাঁকা, আর সে আমাকে বলছে শুনছি, আমি কি আজ তোর কাছ থেকে মাত্র 2 সেকেল ধার নিতে পারি মহৎ মানুষদের ভোজের পর পর্যন্ত? তাহলে আমি কি বলতে পারি? আমি কি এটা বলার সমর্থ ধরি? এই যে আমার থলি, এর মধ্যে যা আছে আমি নিঃসন্দেহে তোর সঙ্গে ভাগ করে নেব। না, আমি স্বীকার করি যে আমারটাও তোর মতোই ফাঁকা। ব্যাপারটা কি? কেন আমরা সোনা রূপার মুদ্রা অর্জন করতে পারি না? খাবার আর জামা কাপড় কেনার পরেও যাতে হাতে কিছু থাকে। বানসির বলে চলল, আমাদের ছেলেদের কথাও ধরা যাক, ওরা কি ওদের বাপের পথেই চলছে না? আর ওরা আর ওদের পরিবার, ওদের ছেলেরা আর তাদের পরিবার, ওরা কি সকলেই সোনাদানা নিয়ে সুখে সমৃদ্ধিতে জীবন কাটাচ্ছে? নাকি আমাদের মতোই ওদের ভাগ্যে জুটছে ছাগলের টোকা দুধ আর পায়েস? এতদিন ধরে আমাদের বন্ধুত্ব তুই কোনোদিনই এভাবে বলিসনি বানসির। কেব্বি খানিকটা বিভ্রান্ত গলায় বলে উঠল, এতদিন ধরে আমি কখনো ভাবিইনি। খুব ভোর থেকে অন্ধকারে এসে কাজ থামিয়ে দিতে বাধ্য না করা পর্যন্ত আমি খাটতাম দুনিয়ার সেরা রথ বানাতে। মানুষ যতদূর ভালো তৈরি করতে পারে সেটাই বানানোর জন্য বুকের মধ্যে এই আশা নিয়ে কোনোদিনই নিশ্চয়ই ভগবান আমার এই কাজ দেখে আমাকে বিরাট সমৃদ্ধি পাইয়ে দেবেন। এটাই ওরা কখনো করেনি। অবশেষে আমি এটা বুঝতে পেরেছি যে ওরা তা কখনোই করবে না। তাই আমার মন আজ বিষণ্ণ। আমি একটা সম্পন্ন মানুষ হতে চেয়েছিলাম। আমি জমি আর ও সম্পদের মালিক হতে চেয়েছিলাম। ভালো পোশাক পরতে আর পকেটে যথেষ্ট টাকা রাখতে চেয়েছিলাম। এই সব জিনিসের জন্য আমি দেহের সম্পূর্ণ শক্তি দিয়ে, হাতে যতটা ক্ষমতা আর মাথায় যতটা বুদ্ধি আছে তাই দিয়ে কাজ করতে রাজি আছি। কিন্তু সেই সঙ্গে আমি চাই আমার শ্রমের উপযুক্ত মূল্য যেন পাই। আমাদের ব্যাপারটা কি বলতো? আবার আমি তোকে জিজ্ঞেস করছি, আমরা কেনই বা ভালো জিনিসের আমাদের প্রাপ্য অংশটুকু পাবো না? যে ভালোটা ওদের হাতে এত পর্যাপ্ত পরিমাণে থাকে, অথচ সেই সোনা দিয়ে আমরা ওগুলো কিনতে পারি না। ওরে, আমি যদি উত্তরটা জানতাম। কব্বি বলে উঠল, তোর চেয়ে আমি মোটেই বেশি তৃপ্ত নই। আমার বিনা থেকে আসা রোজগারটা খুব দ্রুত উড়ে যায়। প্রায়ই আমাকে ফন্দি ফিকরি করতে হয় যাতে বাড়ির সকলে অভুক্ত না থাকে। আর জানিস, আমার মনের মধ্যে আর একটু বড় একটা বীণার জন্য দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা রয়েছে, যা এমন সুন্দর সুর তুলতে পারবে এটা আমার মনের মধ্যে খেলে বেড়ায়। ওই রকম একটা বাজনা যদি পেতাম, তাহলে এমন গান গাইতে পারতাম যা রাজাও কোনোদিন শোনেনি। অমন একটা বীণা তোর থাকাই উচিত। ব্যাবিলনের কেউ এটা নিয়ে এত মিঠে গলায় গান গাইতে পারবে না। তোর মতো এত সুন্দর করে কেউ গাইতে পারবে না। রাজাই শুধু নয়, দেবতারাও যেন শুনে আনন্দ পায়। কিন্তু বল, কি করে ওটা পাবি? যদি আমরা দুজনেই রাজার দাসগুলোর মতো এত গরিবই হই। ঘন্টার শব্দ শুনছিস? ওই ওরা আসছে। সে আঙুল তুলে অর্ধলগ্ন ঘর্মাক্ত দেহে লম্বা সারি বেঁধে আসতে থাকা জল দাসেদের দেখালো। ওরা নদীর থেকে জল তুলে সরু রাস্তা দিয়ে খুব কষ্ট করে এগোচ্ছে। একসঙ্গে 5 জন করে রয়েছে। প্রত্যেকেই একটি করে ছাকচর্মের ভারী ভিস্তি বইতে গিয়ে নুজ্জ প্রায়।
খুব সুন্দর পুরুষালী চেহারা। ওই যে সে সবার আগে চলছে। কব্বি আঙুল তুলে সবার আগে থাকা গলায় ঘণ্টা ঝোলানো লোকটার দিকে তাকালো। সে জলের ভিস্তি ছাড়াই হাঁটছে। খুব সহজেই বোঝা যায় দেখে নিজের দেশের লোকটা বেশ মাপের মানুষই ছিল বটে। বানশির ঘাড় হেলালো। এই শাড়িতে অনেকেরই চেহারা বেশ ভালো। উত্তরের লম্বা লাল চুলো, দক্ষিণের হাসিমুখে কালো মানুষ, আশেপাশে দেশগুলোর ছোট ছোট বাদামি মানুষ। সবাই নদী থেকে বাগান আর বাগান থেকে নদী এই করে চলেছে দিনের পর দিন, বছরের পর বছর। এদের মধ্যে সুখের ছিটেফোঁটাও দেখতে পাওয়া যায় না। খড়ের বিছানায় শোয়া শক্ত দানাওয়ালা লপসি ওদের খাদ্য। সত্যিই বেচারিদের দেখলে করুণা হয় রে কব্বি। আমারও মায়া হয় রে। তবে তুই আজ আমাকে দেখিয়ে দিলি আমরা ওদের চেয়ে কোনো অংশে ভালো নেই। আমরা যদি নিজেদের স্বাধীন মানুষ বলে থাকি, এটাই সত্যি রে কব্বি। যতই খারাপ মনে হোক না কেন, আমরা বছরের পর বছর একই রকমের কৃতদাসের জীবন কাটাতে চাই না। খাটো আর খেয়ে যাও, কোথাও পৌঁছাচ্ছি না। কিন্তু আমরা কি কোনোদিনই জানতে পারবো না কি করে অন্যরা সোনা পায়, আর ওরা যা করে তা কিছুই পারবো না? কব্বি জিজ্ঞেস করলো। বানশির বেশ চিন্তিত স্বরে উত্তর দিল, বোধ হয় কোনো গোপন কিছু আছে। যদি জানার চেষ্টা করি তবে হয়তো আমরাও জানবো। আজই আমি দেখলাম আমাদের বহুদিনের বন্ধু আরকাদকে ওর সোনার রথে চড়ে যেতে। এটা বলতেই হবে যে ও আমার গরিব অবস্থার দিকে নিচু নজরে দেখেনি, যেটা ওর সমকক্ষ অনেকেই মনে করবে ওর অধিকার। বরং ও হাত নেড়েছিল যাতে চারপাশে সকলে দেখে যে ও গায়ক কব্বিকে শুভেচ্ছা জানাচ্ছে আর তার বন্ধুদের স্বীকৃতি দিচ্ছে। বানশির হাসলো। ওকে ব্যাবিলনের সবচেয়ে ধনী মানুষ বলা হয়ে থাকে। কব্বি ফুটকারল। এত বড় লোক যে রাজকোষে সমস্যা হলে রাজা স্বয়ং ওর সোনালি হাতের সাহায্য খোঁজেন। এত ধনী? বানশির ওকে বাধা দিয়ে। আর তো মনে হয় যদি কোনোদিন রাতের অন্ধকারে ওর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে ওর মোটা সোটা টাকার থলেই আমার হাতে গিয়ে পড়বে। বন্ধু কব্বি ওকে বোঝানোর চেষ্টায় বলল, কারোর ধন সম্পত্তি ওর টাকার থলেতে থাকে না। থলে যতই ভারী হোক, স্বর্ণ মুদ্রার অবিরাম প্রবাহ না থাকলে কিন্তু চট করে খালি হয়ে যায়। আরকাদের এমন একটা আয় রয়েছে যেটা ওর টাকার থলিকে সবসময় ভরে রাখে। ও যতই দরাজ হাতে খরচ করুক না কেন, উপার্জন এতটাই হলো আসল কথা। লাফিয়ে উঠল বানশির। আমার চাই এমন একটা রোজগার যেটা আমার টাকার থলিতে ঢুকে যাবে, সে আমি প্রাচীরেই বসে থাকি বা দূরের দেশে বেড়াতে যাই। আরকাদ নিশ্চয়ই জানে কি করে এইভাবে রোজগার করা যায়। এটা কি তেমন কঠিন কিছু যা আমার মতো মোটা বুদ্ধিকে বোঝাতে পারবে? কব্বি জবাব দিল, মনে হয় ওই সব কিছুই ওর ছেলে নোমাসিরকে শিখিয়ে দিয়েছে। মনে নেই ও নিনেভে গিয়েছিল একাই? সরাইখানায় সবাই বলেছিল ওর বাবা ব্যাবিলনের সব থেকে বড় ধনী ব্যক্তি, তার সাহায্য ছাড়াই ও অন্যতম একজন ধনী ব্যক্তি। কব্বি, তুই আমাকে দারুণ একটা বুদ্ধি দিয়েছিস। বানশির এর চোখে নতুন আলোর ঝলক। জ্ঞান সংক্রান্ত পরামর্শ কোনো ভালো বন্ধুর কাছ থেকে গ্রহণে কোনো সমস্যা নেই, এবং আরকাদ সব সময়ে ওদের একজন বন্ধু। যদিও আমাদের টাকার থলিটা বাজ পাখির 1 বছরের পুরনো বাসার মতোই খালি, তবুও কুচপরোয়া নেই। এটা যেন আমাদের আটকে রাখতে না পারে। প্রাচুর্যের মধ্যে হাতে কোনো সম্পদ না থাকায় আমরা দুশ্চিন্তাগ্রস্ত। আমরাও সুউপায়ী হতে চাই। চল আমরা বরং যাই আরকাদের কাছে আর ওকেই জিজ্ঞেস করি কি করলে আমরা নিজেদের জন্য ভালো উপার্জন করতে পারবো। তুই যথার্থ উদ্দীপনার সাথে কথা বলছিস বানশির। আমার মনে হয় তুই নতুন বুদ্ধি এনে দিয়েছিস। তুই কি আমাকে বুঝিয়েছিস যুক্তিটা উপলব্ধি করতে? কেন আমরা কোনো সম্পদের পথ পাইনি? আমরা কখনো খুঁজেইনি। তুই ধৈর্য ধরে পরিশ্রম করে ব্যাবিলনের সব থেকে দুর্দান্ত রথ তৈরি করেছিস। ওই দিকেই তোর সেরা প্রয়াস নিবেদিত ছিল, তাই তুই ওই ক্ষেত্রে সাফল্য পেয়েছিস। আমি দক্ষ বীণাবাদক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, আর আমি এটাই সফল হয়েছি। দেবতারাও আমাদের ওইভাবে চলতে দিয়ে সন্তুষ্টই ছিল। অবশেষে এখন আমরা আলো দেখতে পাচ্ছি, উজ্জ্বল আলো, উদিত সূর্যের মতোই উজ্জ্বল। আমাদের আরও বেশি যাতে সমৃদ্ধি হয়, এটা তা জানতে বলছে। নতুন উপলব্ধির সাহায্যে আমরা নিজেদের আকাঙ্ক্ষা পূর্ণ করার সম্মানজনক পথ খুঁজে নেব। চল আমরা আজই আরকাদের কাছে যাই।
বানশির ব্যগ্র স্বরে বলল, আর চল আমাদের ছোটবেলায় অন্য সব বন্ধুদেরও বলি, যাদের দশা আমাদের চেয়ে কিছুমাত্র ভালো নয়, ওদের আমাদের সাথে আসতে বলি, যাতে ওরা ওর জ্ঞানের ভাগ পায়। তুই চিরকালই তোর বন্ধুদের কথা ভাবিস বানশির, সেই জন্যই তোর এত বন্ধু। তুই যা বলেছিস তাই হবে। আমরা আজই যাব আর ওদের সবাইকে নিয়ে আসব। ব্যাবিলনের সব থেকে ধনী মানুষ। পুরনো ব্যাবিলন নগরের এক সময় একজন অত্যন্ত ধনী মানুষ বসবাস করতেন, যার নাম আরকাদ। সর্বত্র কাছে দূরে তিনি বিখ্যাত ছিলেন তার বিপুল ধনসম্পদের জন্য। এছাড়াও তার খ্যাতি ছিল উদারতার জন্য। দান ধ্যানে তিনি ছিলেন অকৃপণ। পরিবারের প্রতি তিনি ছিলেন অত্যন্ত অকুণ্ঠ। তার নিজের খরচের দিক থেকে তিনি ছিলেন ভীষণ উদার ও মুক্তমনা। কিন্তু এ সত্ত্বেও প্রত্যেক বছর তার সম্পদ যতটা খরচ করছেন তার থেকে বেশি দ্রুত বৃদ্ধি লাভ করত। আর তার ছোটবেলায় কিছু বন্ধু ছিল যারা একদিন তার কাছে বসে আর তার ছোটবেলায় কিছু বন্ধু ছিল যারা একদিন তার কাছে এসে বলল, শোন আরকাদ, তুই তুই আমাদের চেয়ে অনেক বেশি ভাগ্যবান। তুই সারা ব্যাবিলনের মধ্যে সবচেয়ে বেশি ধনী মানুষ হয়ে পড়েছিস, আর এদিকে আমরা টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছি। তুই সব থেকে সেরা পোশাক পরতে পারিস আর সব থেকে দুর্লভ খাদ্য আস্বাদন করতে পারিস। এদিকে আমরা কিন্তু আমাদের পরিবারকে মোটামুটি পরার মতো পোশাক পরাতে পারলে, যথাসাধ্য খাওয়াতে পারলেই খুশি। তবুও একসময় কিন্তু আমরা সমানই ছিলাম। আমরা একই শিক্ষকের কাছে পড়াশোনা করেছি, একই খেলায় অংশগ্রহণ করেছি, আর লেখাপড়া ও খেলাধুলো কোনো দিক থেকেই তুই আমার থেকে টপকে যেতে পারিসনি। কিন্তু এই এতগুলো বছরে তুই অত্যন্ত সম্মানিত এক নাগরিক হয়ে দাঁড়িয়েছিস। তুই তো আমাদের থেকে বেশি পরিশ্রম করিসনি, অথবা বেশি বিশ্বস্ত হয়ে কাজ করিসনি, যতটা আমরা ধরতে পারছি। তাহলে কেন তোর একারই এই সৌভাগ্য হবে যে পৃথিবীতে যত ভালো জিনিস তুই কেবল ভোগ করবি, আর আমরা তোর মতোই এগুলো পাওয়ার যোগ্য তাদের কেন উপেক্ষা করবি? এই শুনে আরকাদ তাদের সঙ্গে একমত হয়ে বললেন, যদি তোরা এই আমাদের যুবা বয়সের তুলনায় এখনো পর্যন্ত কেবলমাত্র বেঁচে থাকার মতো রসটুকু সংগ্রহ করা ছাড়া আর কিছুই করতে না পেরে থাকিস, তার কারণ হয় তোরা ব্যর্থ হয়েছিস সম্পদ সংগ্রহের সূত্রগুলো বুঝতে, সেগুলো ভালো মতো মেনে চলিসনি। চঞ্চলা ভাগ্য হলেন এক বিষমুখী দেবী, যিনি কখনোই কারুর জন্য চিরকালীন সৌভাগ্য নিয়ে আসেন না। এর বিপরীতে তিনি সেই সব মানুষকেই ধ্বংস করে দেন যাদের তিনি একসময় অনুপার্জিত সোনায় ভরিয়ে তুলেছিলেন। তিনি অসহায় করে তোলেন সেসব খরুচেদের যারা খুব জলদি যা পেয়েছে সব খুইয়ে ফেলে আর শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে পড়ে, তাদের মারাত্মক লালসা ও আকাঙ্ক্ষার জন্য যেটা পূরণ করার সাধ্য তাদের নেই। আর অন্য যাদের তিনি কৃপা দৃষ্টিতে দেখেন তারা কৃপণ হয়ে ওঠেন এবং তাদের সম্পদ জমিয়ে তুলতে থাকেন, এই ভয়ে পাছে তারা খরচ করে ফেলে, এই কথা মনে রেখে যে সেই সম্পদ ফিরে পাওয়ার কোনো সামর্থ্য তাদের নেই। তারা চোর ডাকাতের ভয়ে আতঙ্কিত হয়ে থাকে এবং নিজেদের নষ্ট করে ফেলে শূন্য জীবনযাপন ও গোপনে কৃপণতা বজায় রেখে। অন্যরাও আছে হয়তো যারা উপার্জন না হওয়া সম্পদ গ্রহণ করতে পারে এবং সেটা বাড়িয়ে তুলতে পারে এবং এ সত্ত্বেও সুখী ও তৃপ্ত নাগরিক হিসেবে বেঁচে থাকতে পারে। কিন্তু ওদের সংখ্যা এত কম, আমি ওদের কথা জানি এবং শুনেছি কেবল মানুষের মুখে। তোমরাও এইসব লোকের কথা ভাবো যারা হঠাৎ উত্তরাধিকার সূত্রে সম্পদ পেয়েছে এবং যা বললাম সেই রকম ভাবে তারপর ভাগ্য এড়িয়ে চলেনি। ওর বন্ধুরা স্বীকার করলো যে ওদের জানা পরিচিত যেসব লোক আছে যারা কিনা সম্পত্তির উত্তরাধিকার পেয়েছে তাদের ক্ষেত্রে এই কথাগুলো সত্যি, এবং ওরা আরকাদকে ধরে বসলো, অনুরোধ করলো ওদের কাছে ব্যাখ্যা করতে যে কি করে ওরা বিরাট সমৃদ্ধি অর্জন করলো। আর তার জবাবে আরকাদ বলতে শুরু করলেন, আমার যৌবনে আমি চারপাশে তাকিয়ে দেখে এবং সুখ ও পরিতৃপ্তি আনে এমন সব ভালো জিনিস দেখতে পেলাম। তারপর আমি বুঝলাম যে এই সবের ক্ষমতা বাড়িয়ে তুলছে একমাত্র সম্পদ।
সম্পদ হলো একটা শক্তি। সম্পদের সাহায্যে অনেক কিছুই সম্ভব। কেউ সবথেকে দামি আসবাবপত্র কিনে ঘর সাজাতে পারেন, কেউ দূরে সমুদ্রে সফর করতে পারেন, কেউ বা আবার সম্পদের সাহায্যে দূর দেশেতে সুখাদ্য ভোগ করতে পারেন, কেউ আবার স্বর্ণশিল্পী ও রত্নশিল্পীদের তৈরি অলংকার কিনতে পারেন, কেউ কেউ আবার দেবতাদের জন্য বিরাট মন্দির করতে পারেন। আবার কেউ এই সব কিছু করেও অনেক কিছু করতে পারে যেটা তার ইন্দ্রিয় পরিতৃপ্তি ঘটায় এবং আত্মার পক্ষে কৃতজ্ঞতার স্বরূপ হয়। আর যখন আমি পুরো ব্যাপারটা অনুভব করলাম, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি জীবনের ভালো ভালো জিনিসগুলোতে আমার যা অংশ সেটা পাওয়ার চেষ্টা করব। আমি এমন কেউ হব না যে কিনা দূরে দাঁড়িয়ে ঈর্ষাকাতর চোখে অন্যদের উপভোগ করতে দেখে। আমি একদম সস্তা অথচ সম্মানজনক জামাকাপড় নিজেকে সাজিয়ে তুলে পরিতৃপ্ত হব না। গরিব মানুষের ভাগ্য যেরকম হতো তাতে আমি সন্তুষ্ট হব না, বরং আমি ভালো ভালো জিনিসের ভোগসভায় নিজেকে অতিথি হিসেবে দেখতে চাই। তোরা সবাই জানিস, এক নগণ্য ব্যবসায়ীর ছেলে আমি, এক বিরাট পরিবারের একজন, যার উত্তরাধিকারীর সূত্রে পাওয়া কোনো আশাই নেই, এবং যেমন তোরা সরাসরি বললি, বিরাট ক্ষমতা বা জ্ঞান কোনোটাই যার নেই। আমি ঠিক করলাম যে আমি যা পেতে চাই তা অর্জন করতে হলে সময় ও অধ্যয়ন দুটোই দরকার। যদি সময়ের কথা ওঠে তাহলে বলি, সবার হাতেই এটা প্রচুর আছে। তোদের প্রত্যেকেরই নিজেদের সম্পদশালী করে তোলার জন্য প্রচুর সময় পেয়েছিলি, কিন্তু তোরা নিজেরাই স্বীকার করেছিস যে নিজেদের ভালো পরিবার ছাড়া তোদের আর কিছুই দেখানোর নেই, আর যার থেকে তোরা সত্যি গর্বিত হতে পারিস। আর অধ্যয়নের কথা যদি বলিস, আমাদের এই বিদ্বান শিক্ষক মশাই আমাদের শিখিয়েছিলেন না, জ্ঞান অর্জন হলো দু ধরনের। একটা যেটা আমরা নিজেরা জানি এবং শিখি, আর অন্যটা যেটা আমাদের বুঝতে শেখায় যা আমরা জানি না, সেটা কি করে খুঁজে বের করতে হয়। তাই আমি ঠিক করলাম কি করে সম্পদ অর্জন করা যায় সেটা জানতে হবে। আর যখন আমি সেটা বের করলাম তখন এটাই আমার আরাধ্য বলে এই কাজটাই ভালোভাবে করলাম। কারণ যখন আমরা সূর্যালোকের উজ্জ্বলতায় থাকি সেই সময় উপভোগ করাটা কোনো বুদ্ধিমানের কথা নয়। কেননা আমরা যখন অন্ধকার রাজ্যে আত্মার পৃথিবীতে চলে যাই তখনই দুঃখ আমাদের উপর চেপে বসে। আমি মহাফেজখানা লেখক হিসেবে চাকরি পেলাম এবং প্রত্যেক দিন দীর্ঘ সময়ে আমি ওই পোড়ামাটির ট্যাবলেটগুলোর ওপর পরিশ্রম করতাম। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস শ্রম দিতাম। তা সত্ত্বেও আমার যা রোজগার ছিল সেটা আদৌ দেখবার মতো ছিল না। খাদ্য, পোশাক আর পূজার্চনাতেই আর এমন কিছু জিনিস যেগুলো আমি মনেও করতে পারি না, সেই সবই আমার সব রোজগারটুকু চলে যেত। কিন্তু আমার জেদ আমাকে ছাড়েনি। একদিন সুদখোর মহাজন আলগামিস নগরপালের বাড়িতে এলেন এবং নবম সূত্রের একটি প্রতিলিপি দেওয়ার আদেশ দিলেন, আর আমাকে বললেন আমাকে এটা দুনিয়ার মধ্যেই পেতে হবে, আর যদি এই কাজটা তার মধ্যে হয়ে যায় আমি তোমাকে 2টি তাম্র মুদ্রা দেব। সুতরাং আমি পরিশ্রমে লেগে গেলাম। কিন্তু ওই আইনটা ছিল অনেক লম্বা, আর যখন আলগামিস ফিরে এলেন তখন কাজটা শেষ হয়নি। উনি গেলেন রেগে, আর যদি আমি ওর দাস হতাম তাহলে হয়তো তিনি আমাকে প্রহার করতেন। কিন্তু নগরপাল আমাকে আঘাত করতে অনুমতি দেবেন না, এটা জেনে আমার ভয় হয়নি। তাই আমি ওকে বললাম, আলগামিস, আপনি অত্যন্ত ধনী মানুষ, আপনি আমাকে বলুন আমি কিভাবে ধনী হতে পারি, এবং আমি সারা রাত মাটির উপরে খোদাই করব, আর যখন সূর্য উঠবে তখনই এটা শেষ হয়ে যাবে। উনি আমার দিকে চেয়ে হাসলেন, বললেন, তুমি খুব চালাক। ঠিক আছে, আমরা এটাকে একটি বিনিময় হিসেবেই ধরব। সারা রাত আমি খোদাই করে গেলাম, পিঠে ব্যথা করছিল, আর প্রদীপের পোড়া সলতের গন্ধে আমার মাথা ঘুরছিল। তবু আমি গড়ে গেলাম যতক্ষণ পর্যন্ত আমার চোখে সামান্য কিছু দেখতে পাচ্ছিলাম। কিন্তু সূর্যোদয়ের পর তিনি আবার ফিরে এলেন, ততক্ষণ ট্যাবলেটগুলো তৈরি হয়ে গেছে। আমি বললাম, এবার আমাকে বলুন আপনি যা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আলগামিস দয়ালু কণ্ঠে বললেন, আমাদের চুক্তির মধ্যে আমার একটা অংশ পূর্ণ করেছ, এবার আমি আমারটা পূরণ করার জন্য তৈরি। আমি তোমাকে সেই সমস্ত জিনিসগুলো বলবো যেগুলো তোমার জানার দরকার, কেননা
আমারও বয়স হচ্ছে, আর বয়স হয়ে গেলে জিভও নড়তে ভালোবাসে। যখন যখন যুবকরা বয়স্কদের কাছে উপদেশের জন্য আসে, বহু বছরের সঞ্চিত জ্ঞান লাভ করে। কিন্তু প্রায়ই তরুণ যুবকেরা মনে করে যে বয়সে কেবলমাত্র মানুষের কাছে পুরনো দিনের জ্ঞানই থাকে, এর থেকে কারুর কোনো লাভ হয় না। কিন্তু মনে রেখো, যে সূর্যের আলো দিচ্ছে সেই একই সূর্য, সেটা তার বাবা যখন জন্মেছিল সেই সময়েও আলো দিয়েছে, আর তোর সব থেকে ছোট নাতি যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে তখনও সে একইভাবে প্রভা ছড়িয়ে যাবে। আরকাদ বলে চললেন, যুবকদের ধ্যান ধারণা হলো উজ্জ্বল আলোর মতো, যেটা উল্কার বেগে ঝলসায় আর হঠাৎ করে আকাশকে আলোকিত করে তোলে। কিন্তু বয়সের যে জ্ঞান, সেটা হলো স্থির নক্ষত্রের মতো, অপরিবর্তনীয় প্রভায় দীপ্ত হয়ে থাকে, যার জন্য নাবিকরা তাদের উপর নির্ভর করেই তাদের জাহাজ চালিয়ে থাকে। তুমি আমার কথাগুলো খেয়াল করবে, কেননা যদি না করো তাহলে সত্যিটা বুঝতে পারবে না। যে কথাটা আমি তোমাকে বলতে চাইছি, তোমার মনে হবে যে রাত্রি জুড়ে যে কাজটা করলে সেটা বিফলে গেল। এই বলে মহাজন আমার দিকে খুব চতুর দৃষ্টিতে তাকাতে লাগলো, আর নিচু অথচ জোরদার কণ্ঠে বলে চলল, আমি সম্পদের রাস্তাটা খুঁজে পেয়েছিলাম যখন আমি ঠিক করেছিলাম যা আমি অর্জন করব তার একটা অংশ আমার সঞ্চয়ের জন্য থাকবে, আর সেটাই আমাকে ভাবতে হবে। এর জন্য মহাজন আমার দিকে এমন একটা দৃষ্টিতে তাকাতে লাগলো, বিদ্ধ করছে বলে মনে হচ্ছিল। কিন্তু উনি কোনো কথা বলছিলেন না। এটুকুই আমি জিজ্ঞেস করলাম। তিনি জবাব দিলেন, একটি মেষ পালকের হৃদয়কে মহাজনের হৃদয়কে পাল্টে দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আমি বললাম, কিন্তু আমি যা রোজগার করব সেটা তো আমারই, তাই না? তিনি জবাব দিলেন, একেবারেই না। তুমি পোশাক তৈরি করার কারিগরকে পয়সা দাও না, চপ্পল নির্মাতাকে পয়সা দাও না, তুমি যে খাবারগুলো খাও সেগুলো সংগ্রহ করার জন্য পয়সা দাও না। তুমি কি ব্যাবিলনের কোনো রকম খরচা ছাড়াই বাঁচতে পারো? গত বছর তুমি যে রোজগার করেছো তার কি প্রমাণ তুমি দেখাতে পারবে? গত বছরটা যদি বলি তাহলে তার কি প্রমাণ আছে? মূর্খ, তুমি সবাইকেই পয়সা দাও, নিজেকে ছাড়া। ওরে গাধা, তুমি অন্য লোকের জন্য পরিশ্রম করো, বরং দাস হয়ে থাকো। আর তোমার প্রভু তোমাকে যা খেতে দেয়, পড়তে দেয়, তার জন্যই পরিশ্রম করো। যদি তুমি নিজের উপার্জন 10 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখতে, তাহলে 10 বছরে সেটা কি দাঁড়ালো? অঙ্ক সম্পর্কে আমার জ্ঞান এতটুকু আমাকে ছেড়ে যায়নি। আমি বললাম, আমার 1 বছরের আয়। তুমি আধা সত্যি বললে। তিনি গর্জে উঠলেন, তোমার সঞ্চয়ের প্রতিটি স্বর্ণমুদ্রা হলো তোমার জন্য কাজ করার দাসের সমান। প্রতিটি তাম্রমুদ্রা যা এর সন্তান হিসেবে অর্জিত হয়, সেটাও তোমার জন্য উপার্জন করতে পারে। যদি তুমি সম্পন্ন হতে পারো, তাহলে যা তুমি সঞ্চয় করবে সেটার থেকে যেন উপার্জন হয়, এবং তার সন্ততিরা যেন উপার্জন করে, এবং তারা সকলে মিলে সচ্ছলতা, যে প্রাচুর্য তুমি চাও তা দিতে সাহায্য করবে। তিনি বলে চললেন, তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে সারা রাতের পরিশ্রমের বিনিময়ে প্রতারণা করছি? না, বরং আমি তোমাকে প্রাপ্যের চেয়ে 1000 গুণ বেশি দিচ্ছি, যদি তোমার সত্যি কথাটা বুঝে নেওয়ার মতো মেধা থাকে। তোমরা যা উপার্জন করবে তার একটা অংশ সঞ্চয় করতে হবে। এটা যত কমই তুমি রোজগার করো না কেন, এটা তার 10 ভাগের 1 ভাগের কম যেন না হয়। এটা আরও বেশি হতে পারে যতটা তুমি রাখতে পারবে, কিন্তু প্রথম নিজেরটাই রাখবে। আর একটা কথা, পোশাক নির্মাতা কিংবা চপ্পল নির্মাতার কাছ থেকে যতটা তুমি দিতে পারবে তার বেশি কখনো কিনবে না, কেননা যাতে বাকি টাকা থেকে তোমার বিশদ কেনাকাটার পরেও খাদ্য সামগ্রীর জন্য, দান ধ্যানের জন্য এবং দেবতাদের প্রতি পূজা অর্চনার জন্য যথেষ্ট থাকে। তিনি বলতে লাগলেন, সম্পদ গাছের মতো ছোট বীজ থেকে সৃষ্টি হয়। প্রথম যে তাম্রমুদ্রাটা তুমি সংগ্রহ করলে সেটাই হবে তোমার বীজ,
যেটা থেকে তোমার সম্পদ বৃক্ষ জন্ম নেবে। যত দ্রুত তুমি ওই বীজটি বপন করবে তত তাড়াতাড়ি ওই কাজ বাড়তে থাকবে। আর যত সুন্দরভাবে তুমি ওই বৃক্ষকে জল খাবার দেবে নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে, তত দ্রুত তুমি ওই গাছের ছায়ায় তৃপ্তি পাবে। এই কথা বলে ওই মহাজন তার ট্যাবলেটগুলোকে নিয়ে চলে গেলেন। আমি তার বলা ওই কথাগুলো সম্পর্কে অনেক ভাবলাম এবং এটা রীতিমতো যুক্তিপূর্ণ বলেই মনে হলো। তাই আমি ঠিক করলাম যে আমি একবার চেষ্টা করে দেখব। প্রত্যেকবার কিছু অর্থ পাওয়ার পরেই প্রতি 10টি তাম্রমুদ্রা থেকে একটি করে লুকিয়ে রাখতাম এবং যত অদ্ভুত ব্যাপারই হোক না কেন, আমি কিন্তু কখনোই আগের তুলনায় অর্থের অভাবে ভুগতাম না। আমি ওই অর্থ ছাড়াই চলতে গিয়ে যে অবস্থা দেখেছি তাতে আমার আগের অবস্থার সঙ্গে তেমন কোনো তফাৎ লক্ষ্য করিনি। কিন্তু যখন আমার সঞ্চয় বাড়তে শুরু করলো তখন প্রায়ই আমার ইচ্ছে হতো, মনে প্রলোভন আসতো এবং এর থেকে কিছু একটা বিভিন্ন ব্যবসায়ী যা সাজিয়ে রেখেছে সেই সব ভালো জিনিস কিনতে, যেগুলো নানান ব্যবসায়ী বিভিন্ন ফিনিশিয়ারদের দেশ থেকে উট ও জাহাজের মাধ্যমে আনিয়েছেন, সেগুলি কিনতে ইচ্ছে করত। কিন্তু অত্যন্ত বুদ্ধিমানের মতোই আমি তার থেকে নিজেকে সংযত রাখতাম। আলগামিস সেই যে চলে গিয়েছিলেন তার ঠিক 12 মাসে আবার ফিরে এলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন, ওহে বাছা, নিজেকে গত বছর তোমার উপার্জনের 1/10 দিয়েছ তো? আমি রীতিমতো গর্বের সঙ্গেই জবাব দিলাম, হ্যাঁ প্রভু, আমি তাই করেছি। তিনি সস্নেহে আমার দিকে তাকিয়ে বললেন, বাহ, খুব ভালো। আর এটা দিয়ে তুমি কি করেছ? আমি একটা আজমুর, ওই যে ইট তৈরি করছে, ওকে দিয়েছি। ও আমাকে বলেছিল যে দূর সমুদ্র পাড়ি দিয়ে যাবে টায়ারে, যেখান থেকে আমার জন্য ফিনিশিয়ারদের কাছ থেকে বিরল মণিমুক্ত কিনে আনবে। ও ফিরে এলে আমরা এগুলো চড়া দামে বিক্রি করতে পারবো আর এর থেকে পাওয়া উপার্জন ভাগ করে নেব। তিনি গর্জে উঠলেন, প্রতিটি মূর্খকেই শিখতে হয়, কিন্তু রত্ন সম্পর্কে একটা ইট নির্মাতার জ্ঞানকে কেন বিশ্বাস করবে? তুমি কি তারাদের সম্পর্কে খোঁজ নিতে রুটিওয়ালার কাছে যাও? না, আমার এই জব্বার দিব্যি, তুমি যেতে জ্যোতিষীর কাছে। যদি তোমার চিন্তা শক্তি থাকতো। তোমার সঞ্চয় চলে গেল, বুঝলে খোকা? তুমি তোমার সম্পদ বৃক্ষকে মূল থেকে ঝাঁকুনি দিয়েছ। যাক, আর একটা গাছ পোঁতো, আবার চেষ্টা করো। আর এরপর যদি তুমি রত্ন সম্পর্কে উপদেশ পেতে চাও তাহলে রত্ন ব্যবসায়ীদের কাছে যাবে। যদি তুমি ভেড়াদের সম্পর্কের সত্যি কথাটা জানতে চাও তাহলে মেষ পালকের কাছে যাবে। উপদেশ এমন একটা জিনিস যেটা বিনামূল্যে দেওয়া হয়, কিন্তু মনে রাখবে এটা তুমি নেবে সেখান থেকেই যা গ্রহণ উপযুক্ত। যে কিনা নিজের সঞ্চয় সম্পর্কে এইসব ব্যাপারে অনভিজ্ঞ লোকের কাছ থেকে উপদেশ নেয়, তাদের মতে অসত্য বিষয়টি প্রমাণ করতে নিজের সঞ্চয়টাকেই দাম হিসেবে দিয়ে দিতে হয়। একথা বলে তিনি চলে গেলেন। আর তিনি যা বলেছিলেন সেই রকমই হলো, কেননা ফিনিশিয়াররা হচ্ছে অত্যন্ত বদমাশ, আর ওরা আজমুরকে মূল্যহীন কাচের টুকরো বেচেছিল, যেগুলো রত্নের মতো দেখতে। কিন্তু আলগামিস আমাকে যেমন বলেছিল আমি আবার সেভাবেই প্রতি দশম তাম্রমুদ্রা সঞ্চয় করতে লাগলাম, কেননা আমি এতদিন ওই অভ্যাসটা করে ফেলেছি আর এটা আদৌ কঠিন হচ্ছে না। আবার 12 মাস পর আলগামিস ওই লেখকদের ঘরে এসে আমাকে জিজ্ঞেস করলেন, গতবার দেখা হওয়ার পর থেকে তুমি কত দূরে কি এগিয়েছ? আমি জবাব দিলাম যে আমি নিজেকে অত্যন্ত সঠিকভাবে অর্থ দিয়েছি এবং আমার সঞ্চয় আমি বর্ম প্রস্তুতকারক আগারকে দিয়েছি ব্রোঞ্জ কিনতে, আর প্রতি 4র্থ মাসে ও আমাকে ভাড়া দেয়। এটা ভালো হয়েছে। কিন্তু ওই ভাড়ার টাকা দিয়ে তুমি কি করো? আমি মধু আর খুব ভালো মদ এবং মশলা পিঠে দিয়ে ভালো রকমের ভোজন করি। এছাড়া আমি একটা স্কারলেট জোব্বা কিনেছি, আর কোনো একদিন এটা অল্প বয়সী গাধা কিনবো যেটার পিঠে চড়ে বেড়ানো যেতে পারে। একথা শুনে আলগামিস হাসলেন। তুমি তোমার সঞ্চয়ের সন্তানদের খেয়ে ফেলেছ, তাহলে কি করে তুমি আশা করবে যে ওরা তোমার হয়ে কাজ করবে? আর ওরাই বা কি করে সন্তান লাভ করবে যে সন্তান তোমার জন্য কাজ করবে? প্রথমে নিজেকে সোনার দাসের একটা বাহিনীর উপহার দাও,
আর তারপর অনেক ভোজ পাবে, যেটা তুমি কোনো রকম ক্ষোভ ছাড়াই উপভোগ করতে পারবে। একথা বলে আলগামিস আবার চলে গেলেন। এরপর আমি 2 বছর ওকে দেখতে পাইনি। 2 বছর পর আরও একবার তিনি ফিরে এসেছিলেন, এবং ততদিনে তার মুখে গভীর রেখা ফুটে উঠেছিল, চোখ ঝুলে পড়েছিল, কেননা তিনি অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়েছিলেন। আর তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আরকাদ, তুমি কি সেই সম্পদ অর্জন করতে পেরেছো যেটার স্বপ্ন দেখেছিলে? আমি উত্তর দিলাম, আমি যা চেয়েছিলাম তার পুরোটা পারিনি, তবে কিছুটা আমি পেরেছি। আমার আরও বেশি উপার্জন হচ্ছে। আর তুমি কি এখনও ইট নির্মাতাদের উপদেশ মেনে চলছো? আমি বললাম, হ্যাঁ, ইট তৈরির ব্যাপারে ওরা ভালোই উপদেশ দেয়। আলগামিস বললেন, আরকাদ, তুমি তোমার শিক্ষাটা ভালোই গ্রহণ করেছো। তুমি প্রথম কম খরচে বাঁচতে শিখেছ, তারপর তুমি ঠিক যাদের কাছ থেকে উপদেশ নেওয়ার দরকার তাদের নিজেদের অভিজ্ঞতার বলে ঠিক তাদের কাছ থেকেই উপদেশ নিয়েছো, আর শেষ পর্যন্ত তুমি তুমি সোনাকে কিভাবে কাজে লাগাতে হয় সেটাও শিখেছো। তিনি আরও বললেন, তুমি নিজেকে শিখিয়েছো কী করে অর্থ উপার্জন করতে হয়, কী করে সঞ্চয় করতে হয় এবং কী করে সেটা ব্যবহার করতে হয়। তাই তুমি এখন একটা দায়িত্বশীল পদের যোগ্য। আমি ক্রমশ বৃদ্ধ হচ্ছি। আমার ছেলেরা কেবলমাত্র খরচের কথাই ভাবে আর উপার্জনের দিকে কোনো চিন্তা ভাবনাই করে না। আমার দায় অনেক, এবং আমি এই সবই দেখাশোনার ক্ষেত্রে নিজেকে আর ভরসা করতে পারছি না। যদি তুমি নিপ্পুরে গিয়ে আমার জমি জমা দেখো, আমি তোমাকে আমার অংশীদার করে নেব, আর তুমি আমার সম্পত্তির অংশ পাবে। সুতরাং আমি নিপ্পুরে গেলাম এবং তার সম্পত্তির দায়িত্ব নিলাম, যেটা বিরাট সম্পত্তি। আর আর আমি যেহেতু উচ্চাকাঙ্ক্ষায় টকবক করে পড়তাম, আর যেহেতু আমি কি করে অর্থ উপার্জন করা যায় তা 3টে সূত্রই আয়ত্ত করে ফেলেছিলাম, তাই আমি ওর সম্পত্তির মূল বিরাট করে বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছিলাম। তাই আমি অনেক সমৃদ্ধি অর্জন করেছিলাম। আর যখন আলগামিসের আত্মা অন্ধকারের বলয়ের দিকে যাত্রা শুরু করলো, তখন আমি তার সম্পত্তির ভাগও পেলাম, যেটা তিনি আইন অনুযায়ী করে গিয়েছিলেন। এভাবেই বললেন আরকাদ। আর যখন তিনি তার কাহিনী শেষ করলেন, তার এক বন্ধু বলল, তুমি সত্যিই ভাগ্যবান ছিলে, কেননা আলগামিস তোকে তার এক উত্তরাধিকারী করে গিয়েছিলেন। ভাগ্যবান এই দিক থেকে যে ওর সঙ্গে দেখা হওয়ার আগে থেকেই আমার সমৃদ্ধি লাভের আকাঙ্ক্ষা ছিল। 4 বছর ধরে আমি কি আমার নির্দিষ্ট উদ্দেশ্যের প্রমাণ দিইনি, উপার্জনের 10 ভাগের 1 ভাগ বাঁচিয়ে রেখে? তুই কি সেই জেলেটাকে ভাগ্যবান বলবি, যে বছরের পর বছর ধরে মাছেদের অভ্যাস এমনভাবে চর্চা করেছে যে প্রত্যেকবার হাওয়া বদলানোর সঙ্গে সঙ্গেই ঠিক মাছের ঝাঁকের উপরেই জাল ফেলতে পারে? সুযোগ হলো আসলে এমনই উদ্যত এক দেবী, যারা প্রস্তুত নয় তাদের পিছনে আদৌ সময় খরচ করে না। আর একজন বলে উঠল, তোর মনের জোর অত্যন্ত বেশি ছিল, তাই যার ফলে তুই প্রথম বছরে সঞ্চয় খোয়ানো সত্ত্বেও এই অভ্যাস চালিয়ে গেছিলিস, যেদিক থেকে তুই আর 5 জনের মতো মোটেও নস। মনের জোর? গর্জে উঠল আরকাদ, কি বোকার মতো কথা! তুই কি মনে করিস ইচ্ছাশক্তি মানুষকে এমন শক্তি দিতে পারে যার ফলে উটের বাহনের অসাধ্য বোঝাও তুলে ফেলতে পারে, এবং এমন ভার টেনে নিয়ে যেতে পারে যা একটা বলদ সরাতেও পারে না? ইচ্ছাশক্তি হলো সেই অদম্য উদ্দেশ্য যার বলে নিজের জন্য তৈরি করার লক্ষ্য তুই পূরণ করতে পারিস। আমি যদি নিজের জন্য কোনো লক্ষ্য স্থির করি, সেটা যতই তুচ্ছ হোক না কেন, আমি সেটা করেই ছাড়বো। না হলে কোথা থেকে আমি সেই আত্মবিশ্বাস পাবো যা আমাকে গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষমতা দেবে? আমার কি নিজেকে বলা উচিত, 100 দিন ধরে যখনই আমি সেতু পেরিয়ে নগরে ঢুকবো, রাস্তা থেকে একটা নুড়ি কুড়িয়ে নদীতে ফেলবো? আমি 7ম দিনে যদি এটা মনে না রেখে এগিয়ে যাই, আমি কখনো নিজেকে বলবো না, আচ্ছা আগামীকাল বরং 2টো নুড়ি একসঙ্গে ফেলবো, আর তাতে একই কাজ হবে। তার বদলে আমি বরং পিছনে ফিরে গিয়ে নুড়িটা ফেলে আসবো। এমনকি 20তম দিনেও আমি নিজেকে বলবো না, আরকাদ, এটা কোনো মানে হয় না। তুমি প্রত্যেকবার একটা করে নুড়ি ফেলে কি লাভ পাচ্ছ? বরং 1 মুঠো ফেলে দাও আর তখনই ইতি টানো। না, আমি ওরকম বলবো না, বা ওরকম করবও না।
আমি যখন কোনো কাজ নিজেকে অর্পণ করি, আমি সেটা পূর্ণ করি। সুতরাং আমি কঠিন এবং অবাস্তব কাজ শুরু না করার বিষয়ে যথেষ্ট যত্নশীল, কেননা আমি অবকাশ ভালোবাসি। ঠিক তখনই আরেক বন্ধু বলে উঠল, যদি তুই যা বলছিস তা সত্যি হয়, আর এটা তুই যেমনভাবে বললি তেমন যুক্তিসঙ্গত হয়, আর এটা এত সহজ ও যখন তাহলে যদি যদি সবাই এটা করত, পৃথিবীর সম্পদ মোটেও যথেষ্ট থাকতো না। মানুষ যেখানেই শক্তির প্রয়োগ করে সেখানেই সম্পদ বেড়ে যায়। জবাব দিলেন আরকাদ, যদি কোনো ধনী ব্যক্তি নিজের জন্য একটা প্রাসাদ তৈরি করে, তিনি যে স্বর্ণমুদ্রা খরচ করেছিলেন সেটা কি উড়ে গেল? না। যে ইট তৈরি করে সে তার ভাগ নিয়েছে, শ্রমিক তার অংশ পেয়েছে এবং শিল্পীরাও এর ভাগ পেয়েছে। ওই বাড়ির পেছনে যতজন কাজ করেছে তারা প্রত্যেকেই এর ভাগ পেয়েছে। তবু প্রাসাদটা যখন তৈরি শেষ হলো, তখন কি করে এর পেছনে যা খরচ হয়েছে প্রাসাদটা তার উপযুক্ত হলো না? আর যে মাটির ওপর ওই প্রাসাদটা দাঁড়িয়ে আছে, সেটা ওই প্রাসাদটা ওখানে আছে বলে সেটা আরো দামি হয়ে উঠল নাকি? আবার এর আশেপাশের জমি থাকার কারণে আরো বেশি মূল্যবান হয়ে পড়ল না? সম্পদ জাদুকরী উপায়ে বেড়ে ওঠে। কোনো মানুষই এর সীমা সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারে না। ফিনিশিয়াররা অনুর্বর তটরেখার ওপরে বিরাট বিরাট শহর কি বানায়নি, যে সম্পদ থেকে বাণিজ্য করতে যাওয়া জাহাজগুলির থেকে এসেছে? তুই তাহলে আমাদের কি পরামর্শ দিস যাতে আমরা ধনী হয়ে উঠতে পারি? যদিও সেই সময় চলে গেছে, আমরাও আর যুবক নেই, আমাদের কোনো কিছু বাকিও নেই। আমি তোদের উপদেশ দিতে চাই যে তোরা আলগামিসের দেওয়া জ্ঞান গ্রহণ কর, আর নিজেদের বল, আমি যা রোজগার করব তার একটা অংশ আমি রাখব। সকালে উঠেই প্রথমে এটা বল, দুপুরবেলা আবার বল, রাতের বেলাও বল। আমি এমনি করে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় একবার করে বল। নিজেকে বল যতক্ষণ না শব্দগুলো আগুনের পাখির মতো দাঁড়িয়ে থাকতে পারে আকাশকে বিদ্ধ করে। এই ভাবনাটা দিয়ে নিজেদের বোঝা, এই চিন্তাটা নিজেদের মধ্যে ভরে ফেল। তারপর যতখানি রাখাটা বুদ্ধিমানের হয় ততটাই রাখ, তবে সেটা 10 ভাগের 1 ভাগের কম না হয়, সেটাকে দেখে রাখ। যদি প্রয়োজন হয় তাহলে অন্যান্য খরচ সেই অনুসারে সাজিয়ে নে, কিন্তু নিজের ওই অংশটুকু নিজের কাছে রেখে দে। যা খুব শীঘ্রই তোরা বুঝতে পারবি যে এমন একটা সম্পদের মালিক হওয়া কতটা গর্বের, যার ওপর কেবলমাত্র তোর একলারই দাবি আছে। আর এটা যত বাড়বে সেটা তোকে উদ্দীপনাও বোঝাবে। জীবনের একটা নতুন আনন্দ তোর মধ্যে শিহরণ জাগাবে। তোদের মধ্যে আরও প্রচেষ্টা আসবে আরও বেশি উপার্জন করার, কেননা তোদের বর্ধিত আয় থেকে ওই একই অংশ তোদের জীবনের জন্য রাখতে হবে না। এরপর শিখতে হবে কি করে তোদের সম্পদ তোদের জন্য কাজ করে, সেই পদ্ধতি। একে তোদের দাস করে রাখ। এর ছেলে মেয়ে এবং ওর ছেলে মেয়ের সন্ততিরা যেন তোদেরই হয়ে কাজ করে সেই ব্যবস্থা কর। তোদের ভবিষ্যতের জন্য একটা আয়ের নিশ্চয়তা রাখ। বয়স্কদের দিকে তাকা, আর কথা ভুলিস না যে আগামী দিনে তুই ওদের মধ্যেই পড়বি। তাই এমনভাবে নিজের সম্পদকে বিনিয়োগ করবি, অন্তত বেশি রকম সাবধানতার সঙ্গে, যাতে এটা হারিয়ে না যায়। চড়া হারে ফেরত ব্যাপারগুলো হলো সেই সব প্রতারণার রাশি যেটা অসাবধানীকে প্রলোভনে ফেলার জন্য বাজে, তাকে শেষ পর্যন্ত লোকসান আর দুঃখের পথে আছড়ে ফেলতে। পরিবারের জন্যও এমন ব্যবস্থা রাখ যাতে দেবতা যদি তাকে ডেকে নেন তাহলে তাদের যেন কোনো অভাব না হয়। ওই সব সুরক্ষার জন্যই সব সময়ই এমন সংস্থান করা যায় যে নিয়মিত ব্যবধানে স্বল্প পরিমাণে অর্থের বিনিয়োগের সংস্থান থাকে। এর ফলে ভবিষ্যৎ দ্রষ্টা মানুষ এই রকম সব দুর্বিপাকের জন্য বিরাট পরিমাণে অর্থের সংস্থানের প্রত্যাশায় থাকে, যাতে সমস্যায় না পড়ে। বিজ্ঞ মানুষদের সঙ্গে সংসর্গ করতে হবে। এমন সব মানুষেরই পরামর্শ চাইতে হবে যাদের দৈনন্দিন কারবারই হলো অর্থ সংক্রান্ত। ওরা যেন তোদের আমার মতো ভুল করা থেকে বাঁচিয়ে দেয়, যেমন কি না আমি সেই ইট তৈরি করার কারিগর আজমুরের বিচার বুদ্ধির ওপর আমার টাকা গচ্ছিত রেখেছিলাম। অল্প হারে ফেরত ও নিরাপদ ব্যবস্থার ঝুঁকি থেকে অনেক বেশি কাম্য।
বেঁচে থাকতে জীবনটাকে উপভোগ করে নে। খুব বেশি খাটুনিতে যাস না, খুব বেশি সঞ্চয় করারও চেষ্টা করিস না। যদি তোর মোট উপার্জনের 10 ভাগের এক ভাগ তোরা স্বচ্ছন্দে রেখে দিতে পারিস, তাহলে এতটুকু রেখে সন্তুষ্ট হোস। আয়ের সঙ্গে সঙ্গতি রেখেই বাঁচ এবং নিজেকে কৃপণ হতে দিস না। আর খরচ করতে ভয় পাস না। জীবনটা ভালো করে সমৃদ্ধ হয়ে সংযুক্ত জিনিস পেলে এবং উপভোগ করার মতো জিনিস পেলে। ওর বন্ধুরা ওকে ধন্যবাদ দিয়ে বিদায় নিল। কেউ কেউ চুপ ছিল, ওদের কোনো কল্পনা শক্তি ছিল না, আর ওরা বুঝতেও পারেনি। কেউ কেউ আবার বিদ্রূপ করেছিল, কেননা ওরা ভেবেছিল এত ধনী এক বন্ধুর অবশ্যই তত ভাগ্যবান নয় যারা সেই সব পুরনো বন্ধুদের সঙ্গে সম্পদ ভাগ করে নেওয়া উচিত ছিল। কিন্তু কারো কারো চোখে নতুন আরো ঝলকানি দেখা গিয়েছিল। ওরা বুঝতে পেরেছিল যে আলগামিস ওই লেখকদের ঘরে প্রত্যেকবার ফিরে এসেছিলেন কেননা তিনি ওদের মধ্যে একজন অন্ধকার থেকে আলোর পথে বেরোতে দেখেছিলেন। ওই মানুষটি যখন আলোর ইশারা পেল, ওর জন্য একটা জায়গা রাখা ছিল। ওই জায়গা কেউই পূরণ করতে পারেনি যতক্ষণ না সেটা নিজের আপন উপলব্ধি দিয়ে সেটার ব্যবস্থা করতে পেরেছিল, যতক্ষণ না সে সুযোগের জন্য নিজেকে তৈরি করতে পেরেছিল। এই পরের দলের বন্ধুরা এর পরের বছরগুলোতে প্রায় আরকাদের কাছে ফিরে আসতো আর তাদের আনন্দের সঙ্গে সমাদর করত এবং সেই সব বন্ধুদের সঙ্গে আলোচনা করত। বিরাট অভিজ্ঞতা সম্পন্ন মানুষজন যেমন করে তেমনি তাদের অকাতরে নিজের জ্ঞান বুদ্ধির পরামর্শ জুগিয়ে আনন্দ পেত। আর ও বন্ধুদের সঞ্চয়গুলো এমনভাবে বিনিয়োগ করায় সাহায্য করত যাতে সেটা ওদের জন্য নিরাপদ এবং এমন যেন কখনো না হয় যাতে বিনিয়োগেই অর্থ আটকে থাকে অথচ কোনো লাভ্যাংশ মেলে না। এইসব মানুষের জীবনের মোড় ঘোরার সময়টা এসেছিল সেই দিন যেদিন ওরা সেই সত্যি উপলব্ধি করতে পেরেছিল যেটা আলগামিস থেকে আরকাদের কাছে আর আরকাদের থেকে তাদের কাছে পৌঁছেছিল। তোমার মোট আয়ের একটা অংশ নিজের জন্য রাখতে হবে।